দীপিকা দেবীর দুই বৌমা ঋতিকা এবং রোশনি এতদিন ধরে শাশুড়ির রান্নাঘর সামলে আসছিল। দুই বৌমার মধ্যে বড় বৌমা ঋতিকা স্কুল টিচার। সে শনি রবিবার শ্বশুরবাড়িতে আসে এবং বাকি 5 দিন স্কুলের সামনেই একটি হস্টেলে থাকে। অন্যদিকে রোশনি একটি প্রাইভেট কোম্পানিতে সার্ভিস করত। বাড়িতে বসে অনলাইনে তার কাজ। সকাল থেকে শাশুড়ি বৌমা সবাই মিলে কাজে ব্যস্ত থাকে, তাই সবাইকে কিছু না কিছু কাজে সাহায্য করতে হয়। একদিন সকালে রোশনি ঘুম থেকে দেরি করে ওঠে। তখন তার শাশুড়ি দীপিকা দেবী বলেন, ও মা, তুমি এখন উঠছো? তোমার শ্বশুর মশাই কখন থেকে চা খেতে চাইছেন। তুমি তো জানো উনি তোমার হাতে চা ছাড়া খান না। আমি তো 2বার করে চা করে নিয়ে গেলাম, কিন্তু অমনি পড়ে রয়েছে, একবার চেঁকে পর্যন্ত দেখেননি। মা, আসলে কালকে কাজের খুব চাপ বেশি ছিল, সেজন্য না ঘুমাতে প্রায় 2:30 বেজে গিয়েছিল। আপনি তো জানেন এই সময়টা মান্থ এন্ড, আর এই কদিন আমার কাজের প্রেশার খুব বেশিই থাকে। হ্যাঁ বৌমা, সে তো আমি বুঝতেই পারছি। এজন্যই তো আমি রান্নাঘরে সব সবজি কেটে রেডি করে রেখেছি। তুমি শুধু চাটা করে নাও আর ঝটপট করে রান্নাগুলো করে ফেলো। আমি এদিকে বোতলে জলগুলো ভরে দিচ্ছি। আর তোমার শ্বশুর মশাইকে বলি উনি দুপুরে স্যালাডগুলো আর বিকেলের ফলগুলো কেটে রাখবেন। বিকাশ কই, ওকে ডেকে দাও না, সবার টিফিনটা প্যাক করে নেবে ও। আপনার ছেলে তো বিছানা তুলছে, তোলা হয়ে গেলে ঘরটা একটু পরিষ্কার করে তারপরে আসবে। তার আগে বাবাকে একবার বাজারে পাঠান তো, আমার সর্দির ওষুধটা না শেষ হয়ে গেছে, ওটা আজকে একটু এনে দিতে হবে। রোশনির শ্বশুর বাড়িতে সবাই খুবই নর্মাল ভাবে বসবাস করত। শ্বশুর শাশুড়ি বৌমা এদের মধ্যে কোনো রুটিন মাফিক সম্পর্ক ছিল না। সবাই একে অপরকে খুব ফ্রি ভাবে একে অপরকে নিজেদের সমস্যা বলতো, যার ফলে সবাই সবার সমস্যা অনুযায়ী সাহায্য করার চেষ্টা করত। বাড়ির এই নিয়মটি দীপিকা দেবী তৈরি করেন, কারণ দীপিকা দেবী নিজেই একজন বাচ্চাদের স্কুলের টিচার ছিলেন। তিনি জানতেন অফিস করা এবং বাড়ি সামলানো দুটো একসঙ্গে খুবই সমস্যার, তাই তার স্বামী তাকে বিভিন্ন কাজে সাহায্য করতেন। এরপর দুই বৌমা যখন ওয়ার্কিং ওম্যান হয় তখন শাশুড়ি তাদেরকে পুরোপুরিভাবে সাপোর্ট করে যায়, যার ফলে বৌমারাও শ্বশুরবাড়িতে খুব খুশি। মা, আজকে আমি ডাল ফ্রাই আর চিকেন দো পেঁয়াজা বানিয়েছি। আপনার ছেলে বলল রাতে এটাই খাবে, আপনিও কি এটাই খেয়ে নেবেন নাকি অন্য কিছু করব? বৌমা, সবাই যদি ওই খাবার খেয়ে নেয় তাহলে আমার জন্য আলাদা করে আর কিছু করতে হবে না। এমনিতেই সারাদিন তুমি অনেক কাজ করো, এখন তোমাকে আমি খাবারের ফরমাশ করে আর বিরক্ত করতে চাই না। আর এমনিতেও কালকে শনিবার, বড় বৌমা চলে আসবে, ও এলে 2 দিন ওই তো রান্নাঘরে থাকে, তখন এমনিতেই তো ভালো মন্দ রান্না হবে। আজকে এতেই কাজ চালিয়ে নাও সবাই। পরের দিন রোশনির বড় যা ঋতিকা আসে এবং সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে। মা, আমি ভাবছি এই সপ্তাহে একদিন বিরিয়ানি করব আর একদিন ফ্রাইড রাইস করব। শীত পড়ে গেছে, নানান রকমের সবজি উঠেছে, আর ফ্রাইড রাইস খেতে তো সবার খুব ভালোই লাগে, আর সঙ্গে যদি একটু চিলি চিকেন থাকে না তাহলে ব্যাস আর কথাই নেই। জানো দিদি, তোমার হাতে টেস্টি টেস্টি খাবার খাওয়ার জন্য তোমার দেওর সারা সপ্তাহ ধরে অপেক্ষা করে। কাল রাতে কি বলছিল জানো, এইবারে বৌদি এলে বৌদিকে বলবো ফিশ মাঞ্চুরিয়ান বানাতে। তুমি প্রত্যেক সপ্তাহে ভালো ভালো খাবার খাইয়ে আমাদের অভ্যাস খারাপ করে দিচ্ছ কিন্তু। রোশনি, তুমি এভাবে বলছো কেন গো? সপ্তাহে তো আমি মাত্র 1.5 দিন থাকি এখানে, তাতে যদি একটু ভালো মন্দ করে খাওয়াই এতে এমন কি হয়ে যাবে শুনি? এমনিতেও তো তোমরা সবাই আমাকে খুব সাপোর্ট করো, আমার ছেলেটাকে দেখাশোনা করো, ওর স্কুল টিউশন সব দায়িত্ব সামলাও, বাড়িতেও দায়িত্ব সামলাচ্ছ। এর উপর যদি আমি একটু আধটু রান্না বান্না করি তাহলে কি আমি তোমাদের ঋণ শোধ করতে পারবো? বর্দি শোনো, এইসব ইমোশনাল কথাবার্তা বলবে না। আর শোনো, বুবাই না আমাদের বংশের ছেলে, ও শুধু তোমার একার নয়, তাই ওর দায়িত্ব সবার। আর এইসব কথাবার্তা আমার সামনে বলছো আর কারোর সামনে বলবে না, সবাই কিন্তু তোমার উপরে রাগ করবে। যাও, তুমি রান্নাঘরে যাও। সকালবেলা উঠে তারা নাইট ড্রেসে বা কখনো কখনো ট্রাউজার বা গেঞ্জিতে রান্নাঘরে চলে যেত এবং তাড়াহুড়ো করে রান্না করে বেরিয়ে আসতো। এই নিয়ম প্রায় 7 বছর ধরে চলে। তারপর দীপিকাদের তৃতীয় ছেলে মনোজের বিয়ে হয় মনীষা নামে একটি মেয়ের সাথে। মনীষা পাকাপাকি ভাবে হাউস ওয়াইফ ছিল এবং বাড়ির কাজকর্ম খুবই নিষ্ঠার সঙ্গে করতে পছন্দ করত। ছোটবেলা থেকে রান্নাঘরকে খুব শুদ্ধ এবং পবিত্র বলে মনে করত। শ্বশুরবাড়িতে আসার পর কিছু কিছু জিনিসপত্র দেখে সে আপত্তি জানাতে শুরু করে। মা, আজ আবার প্রথম রান্না, আজ আমাকে কি করতে হবে বলুন?
শোনো বৌমা, তুমি আজকে সবার জন্য একটু মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করো, আর সঙ্গে বাসন্তী পোলাও আর চিকেন রয়েছে, চিকেনের কোনো একটা আইটেম করে নাও। বাকি চাটনি, পাঁপড়, স্যালাড এগুলো তো থাকবেই। মা, এ আপনি কি বলছেন? আজ আমার প্রথম রান্না, আজ রান্না করে ঠাকুরের সামনে ভোগ দিতে হবে, আর আপনি আপনি আমাকে আমিষ রান্না করতে বলছেন? কোথায় আপনি নিরামিষ চচ্চড়ি, ডাল, সবজি আর পায়েস করতে বলবেন তা নয়, আপনি আমাকে দিয়ে মাছ, মাংস এসব রান্না করতে বলছেন। ছি 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 ছি, আমার তো ভেবেই খারাপ লাগছে। নতুন বৌমার এই ধরনের কথা শুনে দীপিকা দেবী একটু ঘাবড়ে যান এবং বলেন, আচ্ছা আচ্ছা বৌমা, তোমার যেটা ভালো লাগে তুমি তাই রান্না করো, আমি এই বিষয়ে কিছু বলতে চাইছি না। তুমি দেখো তোমার সুবিধা মতন তুমি রান্না করো। এই বলে দীপিকা দেবী তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে আসেন। তখন রোশনি তার শাশুড়িকে বলে, কি হলো মা, আপনি এভাবে চলে এলেন যে? আপনি ওকে বলেননি আজ কি কি রান্না করতে হবে? আপনার ছেলেরা তো খুব এক্সাইটেড, আপনার নাতি নাতনি, ওরা তো আজকে অনেক খাবে বলছে। বৌমা, ছোট বৌমা আজকে সব নিরামিষ রান্না করবে বলছে। আসলে ও একটু পূজা অর্চনা করে, তাই এসব একটু বেশি মেনে গুনে চলে। ও পূজা করবে তাতে আমাদের কি? আপনি ওকে বলতে পারলেন না যে আমরা বাড়িতে কি কি খাই? আর পুজো করলে যে আমিষ খেতে নেই সেটা তো কোথাও লেখা নেই। ভক্তি ভক্তির জায়গায় আর খাবার খাবারের জায়গায়। দাঁড়ান আমি দেখছি। এই বলে রোশনি তার ছোট জায়ের কাছে যায়। রোশনি যখন রান্নাঘরে ঢোকে তখন মনীষা তাকে থামিয়ে দিয়ে বলে, আরে আরে দিদি, তুমি করছোটা কি? দাঁড়াও দাঁড়াও, ওখানেই দাঁড়াও, ভেতরে এসো না। ভেতরে আসবো না মানে? ভেতরে কেন আসবো না? কি হয়েছেটা কি? আর তুমি আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছ না কেন? দেখো দিদি, এটা রান্নাঘর, এটা অনেক পবিত্র জায়গা, আর তুমি এখানে এভাবে জুতো পরে ভেতরে প্রবেশ করছো। জানো না, রান্নাঘর মন্দিরের মতো, এখানে মা অন্নপূর্ণা বাস করে, তাই এখানে জুতো পরে প্রবেশ করতে নেই। মনীষার কথা শুনে রোশনির মুখ থেকে আর উত্তর বেরোয় না। সে বাইরে বেরিয়ে যায়। এভাবেই এক এক করে সবাই নতুন বউয়ের কাছ থেকে রান্নাঘরের নিয়ম কানুন সম্পর্কে কিছু না কিছু উপদেশ শুনতে থাকে এবং প্রত্যেকটা কথা মনীষা এমন ভাবে বলতো যে সবার সেটা শুনে একটু খারাপ লাগতো। এমনই এক ছুটির দিনে বাড়িতে ছেলেরা সবাই মেয়েদের কাজে সাহায্য করছিল। এমন সময় শ্বশুরমশাই রান্নাঘরে গিয়ে স্যালাড কাটা শুরু করেন। তিনি কয়েক টুকরো শশা মুখে দিতেই মনীষা চিৎকার করে ওঠে, বাবা, ছি ছি, আপনি কি করলেন? পুরো খাবারটাকে এঁটো করে দিলেন। ছি 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 ছি, আপনি জানেন না, খাবার সবাই খাওয়ার আগে সেটা ঠাকুরের ভোগে যায়, এঁটো খাবার ভোগে দেওয়া যাবে নাকি? আপনি বাড়ির বড়, আর আপনি এই কাণ্ডটা করলেন। মনীষার কথা শুনে শ্বশুরমশাই সেরকম ভাবে কোনো জবাব দিতে পারে না, কিন্তু তিনি সেখান থেকে চুপচাপ চলে যান। সবাই নতুন বইয়ের এই নিয়ম কানুনগুলো তার মুখের উপরে অমান্য করত না, কিন্তু ভেতরে ভেতরে সবাই বিরক্ত হয়। একদিন বিকেলবেলা বড়জা রীতিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁধাকপির পকোড়া তৈরি করছিল। সেই সময় তার মেয়ে সোনিয়া রান্নাঘরে ঢোকে। মা, ও মা, আমাকে একটু বাঁধাকপির পকোড়া দাও না, আমি খাবো। রীতিকা তার মেয়েকে একটু পকোড়া দেয়। এমন সময় মনীষা বলে ওঠে, দিদি, এটা কি করছো তুমি? সমস্ত পকোড়াগুলোকে এঁটো করে দিচ্ছ। তুমি কি বলছো মনীষা? আমি কোথায় পকোড়াগুলোকে এঁটো করলাম? তুমি ওই হাতে পকোড়া রান্না করছো, আর ওই হাত দিয়েই সোনিয়াকে খাইয়ে দিলে, হয়ে গেল না সমস্ত পকোড়াটা এঁটো? এগুলো একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো না মনীষা? আমি আসার পর থেকে তোমার নামে অনেক কিছু শুনেছি। তুমি অনেক রকমের নিয়ম কানুন মানো, রান্নাঘরকে অনেক পবিত্র বলে মনে করো। বিশ্বাস করো, এইসব কিছুতে না আমি তোমাকে সাপোর্ট করতাম, কারণ তোমার ধ্যান ধারণাটা ভুল না। রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, এতে করে কিছু হোক আর নাই হোক হাইজিনটা ঠিকঠাক থাকে। কিন্তু আজ তুমি যেটা করলে সেটা একেবারে ভুল কথা। আমি আমার ছোট বাচ্চাকে একটা পকোড়া তুলে দিয়েছি, এতে অস্বাস্থ্যকর কিছু আছে বলে আমার তো মনে হয় না। আর হ্যাঁ, তোমার যদি সত্যি সত্যি মনে হয় এতে করে রান্নাঘর অপবিত্র হয়ে গেছে আর খাবারটা এঁটো হয়ে গেছে, তাহলে ঠিক আছে, বাকি কাজটা তুমি সামলে নাও। এমনিতেই আমার কাজ হয়ে গেছে, আমি এবার চলে যাব। এভাবেই এক এক করে সবাই রান্নাঘরে আসা বন্ধ করে দেয়, কারণ সবাই কখনো না কখনো মনীষার কাছে কথা শুনেছে। এরপর থেকে মনীষাকে বাড়ির সমস্ত রান্না একাই করতে হতো। কাউকে সে কিছু বলতে গেলে উল্টে তাকে নিজেকেই কথা শুনতে হতো। মেজদি, আমি রান্নাঘরে ঘুগনিটা বসিয়ে এসেছি, একবার ছাদে যাব, আমার কটা কাপড় তুলতে হবে। তুমি একটু পরে প্রেসার কুকারটা বন্ধ করে দেবে, ওই দুটো সিটি হলেই হবে। না বাবা, আমি রান্নাঘরে যেতে পারবো না, আমার এমনিতেই ঠান্ডা লেগেছে, আজ আমি স্নানও করিনি। রান্নাঘরে প্রবেশ করা আমার নিষেধ, আমি রান্নাঘরে যেতে পারবো না। তুমি বরং মাকে গিয়ে বলো।
মনীষা তার শাশুড়ির কাছে যায় এবং তাকে রান্নাঘরের গ্যাস অফ করার কাজের জন্য অনুরোধ করে। বৌমা, আজ আমি মাংস খেয়েছি, তুমি তো নিরামিষ ঘুগনি রান্না করছো। রান্নার পর নিশ্চয়ই ঠাকুরকে ভোগ দেবে। আমি বাবা আজ রান্নাঘরে যাব না, তুমি অন্য কাউকে বলো। দেখো, তোমার শ্বশুর মশাই মনে হয় বাইরে গেছে, ওনাকে গিয়ে বলো না, না হলে বড় বৌমার ঘরে যাও, বড় বৌমা তো জেগেই আছে। দীপিকা তার বড় জায়ের কাছে যায়, তারপর শ্বশুর মশাইয়ের কাছে যায়, কিন্তু সবাই কিছু না কিছু বাহানা দেয় এবং রান্নাঘরে যেতে পারবে না জানিয়ে দেয়। শেষে বাধ্য হয়ে মনীষা নিজেই রান্নাঘরে যায় এবং সিটি হবার অপেক্ষা করে। এভাবেই কিছুদিন কাটার পর মনীষা বুঝতে পারে যে তার একার পক্ষে সবকিছু ম্যানেজ করা সম্ভব নয়। এদিকে বাড়ির লোকজনও কোনোভাবে রান্নাঘরে আসতে চাইতো না, যার ফলে ধীরে ধীরে সে ক্লান্ত হয়ে ওঠে এবং একদিন সবাইকে ডেকে বলে, মা, আমি আপনাদের সবাইকে এখানে ডেকেছি একটা কথা বলবো বলে। আমি জানি আমি প্রথম আপনাদের সবাইকে একটু অসন্তুষ্ট করে ফেলেছি। আসলে আপনারা আমার ব্যাপারটাকে বুঝতে পারছেন না, আর আমি কখনো এইসব দিকে অভ্যস্ত নয়, তাই আমিও ঠিকমতো সবকিছু আপনাদেরকে বোঝাতে পারছিলাম না। কিন্তু এখন দেখছি আমি সমস্যাতে পড়ে গেছি। আমার একার পক্ষে রান্নাঘরে সমস্ত কাজ সামলানো সম্ভব নয়। আপনাদের সবাইকে আমার হয়ে একটু একটু করে সাহায্য করতে হবে। বৌমা, আমাদের বাড়িতে সারা জীবন এরকমই হয়ে এসেছে। এখানে ছেলে মেয়ে সবাই সমান, আর বৌমারা আমার মেয়ের মতোই, তাই সবাই ফ্রি ভাবে থাকে এবং কাজকর্ম করে। তুমি চাইলে তুমিও তাদের মতো ফ্রি ভাবে সবাইকে কাজের কথা বলতে পারো। আর বিশ্বাস করো, কেউ তোমাকে সাহায্য না করে থাকবে না। কিন্তু হ্যাঁ, তার জন্য আমরাও যেমন একটু চেঞ্জ হব, তেমনি তোমাকেও একটু পরিবর্তন হতে হবে। দেখো মনীষা, আমি তো প্রথমেই বলেছিলাম যে আমি তোমাকে সাপোর্ট করি, তবে হ্যাঁ, বড়দের সম্মান করাটা আর তাদের মান রাখাটাও আমাদের দায়িত্ব। যাকে যখন যা কিছু বলবে না, একটু কথা মাথায় রেখে বলবে। এভাবেই মনীষা তার ভুল বুঝতে পারে। এরপর বাড়ির সবাই মনীষাকে কাজে সাহায্য করত। তারা যেমন মনীষার কথা অনুযায়ী রান্নাঘরের পবিত্রতা বজায় রাখার চেষ্টা করত, তেমনি মনীষাও একটু ফ্লেক্সিবল হয়, যার ফলে তাদের সংসারে শান্তি ফিরে আসে এবং তারা সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। মন্দিরা দেবী তার ছেলে সমরকে নিয়ে সোনাঝুরি গ্রামে বাস করত। সমরের একটি নিজস্ব কাপড়ের দোকান ছিল, আর ঈশ্বরের কৃপায় দোকানের বেচা কেনা বেশ ভালোই হতো। তাতে করে মন্দিরা দেবী সংসার খুব ভালোভাবেই চলে যেত। এমনই একদিন মন্দিরা দেবী বলে, বাবা সমর, আমার তো বয়স হচ্ছে, আর কতদিনই বা আমি এই সংসার সামলাবো। ঈশ্বরের কৃপায় তোর দোকানও ভালোই চলছে, আর তোর বিয়ের বয়সও হয়ে গিয়েছে, তাই আমি ভাবছিলাম। হ্যাঁ মা, তুমি ভাবছিলে তাড়াতাড়ি আমার বিয়েটা দিয়ে দেবে, তাই তো? হ্যাঁ রে বাবা, তুই ঠিকই বলেছিস। তা তোর যদি কাউকে পছন্দ থাকে বল, আর তা না হলে আমি ভালো পাত্রীর সন্ধান শুরু করব। না না মা, তোমাকে আর কষ্ট করতে হবে না, কারণ আমিও তোমাকে এ বিষয়ে বলবো ভাবছিলাম। আসলে মা, আমি রিম্পা নামের একটি মেয়েকে পছন্দ করি, আর ওদের বাড়িতেও ও আমাদের বিয়ের ব্যাপারে বলে দিয়েছে। ও, তাহলে তো বেশ ভালোই হলো। তা চল আমরা একদিন রিম্পাকে দেখে আসি, আর বিয়ের কথাটাও পাকা করে ফেলি। মায়ের মুখে এরকম কথা শুনে সমর অনেক খুশি হয়ে যায়। এরপর কয়েকদিনের মধ্যেই সমর তার মাকে নিয়ে রিম্পাকে দেখতে রিম্পার বাড়িতে যায়। রিম্পা তার বাবা অর্ণববাবু এবং মা চৈতি দেবীর সঙ্গে পাশের গ্রামেই বাস করত। রিম্পাকে দেখতে খুবই সুন্দর ছিল, তাই রিম্পাকে দেখার পর মন্দিরা দেবী বলে, বাহ, আমার বৌমাকে তো দেখতে একেবারে লক্ষ্মী প্রতিমার মতো। যদিও আমার ছেলের পছন্দের উপর আমার বিশ্বাস ছিল, এই বিয়েতে আমার কোনোই আপত্তি নেই। এই বিয়ে পাকা ভাবুন। এই যে দিদি, আমাদের কোনোই সমস্যা নেই, তাহলে চলুন আমরা সকলে মিলে মিষ্টি মুখ করি। এভাবেই সকলে মিষ্টি মুখ করতে থাকি। এরপর সকলেই সম্মতিতে বিয়ের দিন পাকা করে মন্দিরা দেবী ও সমর বাড়ি চলে আসে। এভাবেই বেশ কয়েকদিন সময় অতিবাহিত হতে থাকে। এরপর বিয়ের দিন এসে উপস্থিত হয়। সমস্ত রীতিনীতি মেনেই সমর রিম্পাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। এরপর আরো কয়েকদিন কেটে যায়। এমনই একদিন বাড়ির বাইরে থেকে একজন বৃদ্ধা হাঁক দিয়ে বলে, মা, ও মা, কে কোথায় আছিস? আমায় কিছু সাহায্য দিবি রে মা। বৃদ্ধার এরকম করুণ আওয়াজ শুনে মন্দিরা দেবী ঘর থেকে বাইরে বেরিয়ে আসে এবং বলে, কি হয়েছে আপনার? আপনি এভাবে ডাকছেন কেন? মারে, আমি বড়ই অসহায়, আমাকে কিছু দান করবি মা?
মানে ওই চাল ডাল টাকা পয়সা যা তো সামর্থ্য আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি কিছু নিয়ে আসছি। এই বলে মন্দিরা দেবী ঘরের ভিতর যায় এবং সাহায্যের জন্য কিছু চাল ডাল নিয়ে আসতে যাবে কি ঠিক তখনই তার বৌমা রিম্পা বলে, আরে আরে মা, আপনি এসব চাল ডাল নিয়ে কোথায় যাচ্ছেন? আসলে বৌমা, একজন অসহায় বৃদ্ধা কিছু সাহায্য চাইছেন, ওনাকে এই কিছুটা চাল ডাল দিতে যাচ্ছি। ওহো মা, আপনি এসব কেন দিতে যাচ্ছেন? আপনি জানেন না এখন সকলে মিথ্যা বাহানা দেখিয়ে এরকম সাহায্য চাইতে আসে। বৌমা, উনি একজন বয়স্ক বৃদ্ধা, আমার মনে হয় না উনি মিথ্যা কথা বলছেন বলে। রিম্পা শত বলার পরও মন্দিরা দেবী বৃদ্ধা মহিলাকে সাহায্য দিতে যায়। এরপর রিম্পাও রেগে রেগে মন্দিরা দেবীর সাথে যায়। মন্দিরা দেবী সাহায্যের পাত্র বৃদ্ধার দিকে এগিয়ে দিতে বৃদ্ধাটি বলে, মারে, ঈশ্বর তোদের মঙ্গল করুক, তোদের সংসার অনেক সুখের হোক, তোদের দীর্ঘায়ু হোক, তোদের রোজগার আরো বৃদ্ধি পাক। এই বলে বৃদ্ধাটি সাহায্য নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর মন্দিরা দেবী বলে, দেখলে তো বৌমা, উনি একটু সাহায্যের বিনিময়ে কত আশীর্বাদ করলেন। কেউ সাহায্য চাইতে এলে তাকে খালি হাতে ফেরাতে নেই, এতে ঈশ্বর অসন্তুষ্ট হন। আশীর্বাদ না ছাই, ওরা এখন ফ্রিতে পেলে সকলেই বড় বড় কথা বলতে পারে। এখন নতুন তাই কিছু বললাম না, কয়েকদিন যাক, তারপর বোঝাচ্ছি। কি হলো বৌমা, চুপ করে রইলে যে? তুমি কিছু ভাবছো নাকি? সে আমি যা ভাবার ভেবে নিয়েছি, কিছুদিন যাক, তারপর বোঝাচ্ছি। না কিছু নয়, চলুন ভিতরে চলুন। এই বলে রিম্পা ভিতরে চলে যায়। আসলে রিম্পা দান ধ্যান করাটাকে মোটেই পছন্দ করতো না। রিম্পা খুবই কিপটে, লোভী এবং স্বার্থপর প্রকৃতির মেয়ে ছিল। সে এক পয়সাও কাউকে দিতে রাজি ছিল না। এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। এমনই একদিন সকালে মন্দিরা দেবী রিম্পাকে বলে, বৌমা, তাড়াতাড়ি স্নান সেরে রেডি হয়ে নাও, আজ আমরা মন্দিরে পুজো দিতে যাব। তোমাদের বিয়ের বেশ কয়েকদিন হয়ে গেল, একবারও মন্দিরে পুজো দিতে যাওয়া হয়নি, তাই ভাবছিলাম আজ তোমাকে নিয়ে মন্দিরে পুজোটা দিয়ে আসবো। কিন্তু মা, আজকে ভাবছিলাম আপনার ছেলের সাথে একটু ঘুরতে যাব। আসলে বিয়ের পর তো সেরকম কোথাও যাওয়া হয়নি, তাই আর কি। আরে বৌমা, সে না হয় পরে যাবে, আজকে আমার সঙ্গে তুমি মন্দিরে পুজো দিতে চলো। তুমি বাড়ির লক্ষ্মী, তোমার হাত থেকে পূজা অর্চনা করলে বাড়িতে শান্তি বিরাজমান থাকবে। মন্দিরা দেবী এভাবে বললে রিম্পার আর কিছু করার থাকে না। রিম্পা এক প্রকার বাধ্য হয়েই মন্দিরা দেবীর সাথে পুজো দিতে মন্দিরে যায়। মন্দিরে পুজো দেওয়ার পর মন্দিরা দেবী এবং রিম্পা বাড়ি আসার উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক তখনই মন্দিরের সামনে বসে থাকা একটি ভিক্ষুক রিম্পাকে বলে, মা, আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য কর রে মা, ভগবান তোর মঙ্গল করবেন, তোর সংসার সুখ শান্তিতে ভরে যাবে, তোর জীবনে কোনো কিছুর অভাব থাকবে না রে মা, আমাকে দয়া করে কিছু টাকা দিয়ে সাহায্য কর রে মা। টাকা দিয়ে সাহায্য? টাকা যেন ঘরে বসানো রয়েছে, দুটো পয়সা রোজগার করতে নাজেহাল হয়ে যায়, আর ওদেরকে টাকা দিতে হবে? আমি কিছু সাহায্য দিতে পারবো না, আমার ঘরে টাকার কোনো বড় গাছ লাগানো নেই, বুঝলে? চলুন মা, এখান থেকে চলুন। বৌমা, ওকে কিছু টাকা দিয়ে সাহায্য করো না, এরকম অসহায় মানুষদেরকে সাহায্য করলে তোমার সেই টাকা পয়সা বৃথা যাবে না, বরং ঈশ্বর এতে সন্তুষ্ট হবেন। অত কিসের আধিক্যাত আপনার? আপনার ছেলে কত কষ্ট করে রোজগার করে আপনি জানেন না? আপনি খালি সবকিছু দান করতে পারলেই বেঁচে যান। এভাবে ঘরের জিনিসপত্র টাকা পয়সা বেলাতে থাকলে একদিন আমাদেরকে এই পথে বসতে হবে। আপনি একেবারে চুপ থাকুন, আপনাকে এই বিষয়ে বেশি কথা বলতে হবে না। রিম্পা এভাবে মন্দিরা দেবীকে সকলের সামনে অসম্মান করলে মন্দিরা দেবীর চোখে জল চলে আসে। মন্দিরা দেবী অসহায় নিরুপায় হয়ে চুপ করে যায়। তখন পাশ থেকে ভিক্ষুকটি বলে, তোর এত অহংকার, এত অহংকার করা ভালো নয়। আগামী দিন কার জীবনে কি আছে সেটা ঈশ্বরই ভালো জানেন, আর এটা আমার থেকে ভালো কেউ বোঝে না। কেন, আপনি কি আগে কোনো কোটিপতি ছিলেন, না কোনো জমিদার বাড়ির মালকিন ছিলেন যে এত বড় বড় কথা বলছেন? আমার জীবনে যাই ঘটে থাকুক সেটা তোকে জানতে হবে না, তুই তোর আগামী দিনগুলোর জন্য প্রস্তুত থাকিস। ঈশ্বর আর যাই সহ্য করুক, কিন্তু কারোর অহংকার কোনোদিনও সহ্য করবেন না, এই আমার কথাটা মিলিয়ে নিস, তখন আমার কথা তোর ঠিক মনে পড়বে। দেখলেন তো মা, ওই জন্য বলি এদেরকে সাহায্য করার কোনো দরকার নেই। আপনি দিতে পারলে আপনাকে অনেক আশীর্বাদ করবে, আর না দিতে পারলেই এভাবে অভিশাপ দেবে। চলুন চলুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে।
এই বলে রিম্পা ও মন্দিরা দেবী সেখান থেকে চলে যায়। এভাবেই বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যায়, কিন্তু মন্দিরা দেবী মন থেকে সকালের ঘটনা কিছুতেই ভুলতে পারে না। কারণ মন্দিরা দেবী এটা বিশ্বাস করতেন যে গরিব দুঃখিনী এবং অসহায়দেরকে নিজের সামর্থ্য মতো দান করলে তবেই ঈশ্বরের কৃপা নিজের উপরে এবং নিজের সংসারের উপরে বিরাজমান থাকে। এভাবেই দিন কাটতে থাকে। এদিকে রিম্পা ধীরে ধীরে কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছিল। সে গরিব অসহায়দেরকে নিজে না কিছু দান করত, আর না মন্দিরা দেবীকে দান ধ্যান করতে দিত। বেশ কয়েক মাস এভাবেই চলতে থাকে। এদিকে সমরের দোকানের বেচা কেনাও কমতে থাকে, যার ফলে সমর প্রায় খুব চিন্তার মধ্যেই থাকত। এমনই একদিন সমর ঘরে উদাস হয়ে বসেছিল। ঠিক তখনই মন্দিরা দেবী সমরকে বলে, বাবা সমর, তোর কি হয়েছে? কদিন থেকে আমি লক্ষ্য করছি তুই কেমন চুপচাপ উদাস হয়ে থাকিস। কোনো কিছু সমস্যা হয়েছে নাকি? আসলে মা, আমার দোকান কয়েক মাস থেকে খুব লস খাচ্ছে। এখন আগের থেকে অনেক খরিদ্দার কমে যাচ্ছে। আমি কিছুই বুঝতে পারছি না হঠাৎ এভাবে আমার দোকানে এত লস হচ্ছে কেন। তাই আমি একটু চিন্তার মধ্যেই আছি। বাবা, আমি একটা কথা বলবো, তুই কিছু মনে করিস না। দেখ, প্রত্যেক মানুষকেই তার সামর্থ্য অনুযায়ী গরিব অসহায়দের সাহায্য করা উচিত। তোর বউ যখন থেকে এই বাড়িতে এসেছে তখন থেকে না তো সে নিজে কাউকে কিছু দান ধ্যান করে, আর না তো আমাকে কিছু করতে দেয়। আমার মনে হয় এইসব কারণের জন্য ঈশ্বর আমাদের উপর অসন্তুষ্ট হয়েছেন। আমি বলছিলাম কি, ঘরে একটা নারায়ণ পূজার ব্যবস্থা কর, আর তার সাথে কিছু অসহায় মানুষদেরকে একবেলা খাওয়ানোরও ব্যবস্থা কর। দেখবি ঈশ্বরের কৃপায় সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে মা, আমি দেখছি। আমি রিম্পার সঙ্গে কথা বলে তারপর তোমাকে জানাবো। এভাবে বলে সমর নিজের ঘরে চলে যায় এবং সে রিম্পাকে তার মায়ের সঙ্গে হওয়া সমস্ত কথাই বলতে থাকে। সবকিছু শোনার পর রিম্পা বলে, আরে সমর, তুমি কি পাগল আছো নাকি যে নারায়ণ পূজা করবে, অত লোকজনকে খাওয়াবে? টাকা পয়সা কি গাছে ফলে নাকি? দেখো, মায়ের কথাতে তুমি একদম সমর্থন করবে না। মা হচ্ছে আগেকার মানুষ, এইসব চিন্তা ভাবনা আগেকার মানুষদেরই ছিল। আর শোনো, যেখানে তোমার দোকান লস খাচ্ছে, যে কোনো ব্যবসায়ীতে লাভ ক্ষতি হতেই থাকে। এইসব নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না। এই শোনো না, আমি বলছিলাম আমার না এটা সোনার হার পছন্দ হয়েছে, তুমি আমাকে ওটা কিনে দেবে? দেখো, এখন কিন্তু না বলবে না, আমি অনেক আশা নিয়ে কিন্তু তোমাকে বলেছি। আচ্ছা ঠিক আছে, তুমি আর মন খারাপ করো না। আমি না হয় জুয়েলারি শপে গিয়ে আজই তোমার জন্য সোনার হারের অর্ডার দিয়ে আসবো। এবার খুশি তো? অনেক অনেক খুশি। এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। আই লাভ ইউ বাবু। এই বলে তারা তখন হার কিনতে দোকানে যায়। এরপর তারা কেনাকাটা করে বাড়ি ফিরলে মন্দিরা দেবী বলেন, কিরে বাবা সমর, তোকে যে বললাম একটা নারায়ণ পূজা করতে আর অসহায় লোকজনদেরকে খাওয়াতে। মা, সে না হয় পরে হবে। এই দেখো, রিম্পা একটা সোনার হার পছন্দ করেছিল, আর এটা আমরা কিনে নিয়ে এসেছি। এখন দেখো তো কত সুন্দর হারটা। খুব বড় ভুল করছিস সমর, এর জন্য একদিন তোকে ঠিক পস্তাতে হবে, তুই দেখে নিস। অমনি হিংসা হচ্ছে। দেখো সমর, তুমি আমাকে সোনার হার কিনে দিয়েছো বলে তোমার মা কেমন হিংসা করছে আমার উপরে। তোমার মায়ের কেমন আমার উপরে হিংসা দেখেছো? আমি কিছু শখ করে কিনি, সেটা তোমার মা কখনো সহ্যই করতে পারে না। খালি ঘরে টাকা পয়সা জিনিসপত্র লোকজনকে দান করতেই ব্যস্ত থাকে। এভাবেই বললে মন্দিরা দেবী তখন চুপ করে যান, কারণ মন্দিরা দেবীর ছেলে বৌমা ছাড়া আর কেউই ছিল না। তাই তিনি ছেলে বৌমার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহসটুকুও হারিয়ে ফেলেছিলেন। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এমনই একদিন সমরের দোকানের সবথেকে বড় পার্টি সেটজি ফোন করেন। হ্যালো সমর, আমি তোমার সঙ্গে জামা কাপড়ের লেনদেনটা করতে পারবো না, কারণ আমি একটা নতুন পার্টির সঙ্গে ডিল করেছি, যার কাছ থেকে আমি অনেক সস্তায় কম দামে মাল পাচ্ছি। এখন তোমার কাছ থেকে চড়া দামে আমি জিনিস কিনতে পারবো না। কিন্তু সেটজি, আপনি এভাবে বললে কি হবে? আমার তো দোকান শেষ হয়ে যাবে। আপনি আমার দোকানের সব থেকে বড় কাস্টমার। এভাবে আপনি আমাকে পথে বসাবেন না, দয়া করে এরকম করবেন না। সরি সমর, তোমার লাভের জন্য আমি নিজে লস করতে চাই না। এই আমি ফোন রাখলাম। এই বলে সেটজি ফোনটি রেখে দেয়। এরপর সমর খুবই সমস্যায় পড়ে যায়। ধীরে ধীরে সমরের দোকান দেনায় ডুবতে থাকে, আর এখন এমন অবস্থা হয়ে গিয়েছিল যে তার কাছে ঘর বিক্রি করা ছাড়া আর কিছুই রাস্তা ছিল না। এমনই অবস্থায় সে কাঁদতে কাঁদতে তার মাকে বলে, মা, আমার সব কিছুই শেষ হয়ে গেল। আমি নিঃস্ব হয়ে গেলাম। তোমার কথা না শুনে আমি খুবই ভুল করেছি। মা, তুমি এখন বলো আমি কি করব? এই পথ থেকে বেরোনোর কি আর কোনো উপায় নেই? হ্যাঁ মা, আপনি আমাকেও ক্ষমা করে দিন। আমার জন্য এইসব কিছু হয়েছে।
আমি যদি আপনার কথা শুনতাম তাহলে আজকে এইসব আমাদের সঙ্গে ঘটতো না। আর কান্নাকাটি করে কোনো লাভ নেই। ঈশ্বর আমাদের উপর অসন্তুষ্ট হয়েছে বলে এইসব হচ্ছে। হ্যাঁ, এটা থেকে বের হওয়ার একটা পথ আছে বলে আমার মনে হচ্ছে। সেটা হলো আমরা আমাদের সামর্থ্য মতো কোনো গরিব অসহায়কে কিছু যদি দান করি, তাহলে ঈশ্বর যদি আমাদের উপর একটু সন্তুষ্ট হন। হ্যাঁ মা, আপনি যা বলবেন তাই হবে। আমরা কালী মন্দিরে পুজো দিতে যাব, আর কোনো অসহায় কাউকে দেখতে পেলে আমরা আমাদের সাধ্য মতো তাদেরকে কিছু সাহায্য করব। এই বলে তারা পরের দিন সকালে কিছু অসহায় দারিদ্রগ্রস্ত মানুষদেরকে নিজেদের সাধ্য মতো জিনিসপত্র দান করে আসে। এভাবেই কয়েকদিন কেটে যায়। এরপর ধীরে ধীরে সমরের দোকান আবারও আগের মতো বেচা বিক্রি শুরু হতে থাকে। এরপর থেকে রিম্পা তার শাশুড়ি মাকে দান ধ্যান করতে বাধা দিত না, বরং সে নিজে থেকেই তাদের সাধ্য মতো দারিদ্র অসহায় মানুষদেরকে সাহায্য করত, যার ফলে তাদের সংসারে আর কোনোই অভাব থাকে না। এরপর তারা সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।